প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এমইপি গ্রুপ সিটি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। দর্শক, দেখতে দেখতে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন একেবারেই ঘনিয়ে এসেছে। আর 6 দিন পরই আকাঙ্ক্ষিত নির্বাচনী প্রচারণার দিন শেষ হচ্ছে 26 এপ্রিল। এই মুহূর্তে তাই প্রার্থীরা দিন রাত ব্যস্ত প্রচারণায়। সেই সাথে বিশিষ্ট নাগরিকরাও আদর্শ ঢাকা আন্দোলন ও সহস্র নাগরিক কমিটির নামে সিটি নির্বাচন নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন। তারাও নির্বাচন নিয়ে তাদের মত তুলে ধরছেন। দর্শক, সেই দুই কমিটি থেকে আজ আমাদের স্টুডিওতে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে আছেন আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ এবং সহস্র নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস। আপনাদের দুজনকেই স্টুডিওতে আমন্ত্রণ। আর দর্শক, সব আয়োজন নিয়ে আপনাদের সামনে আছি আমি শারমিন রিনভি। চলুন আমরা প্রথমে আলোচনা শুরু করে দিই। যেটা হচ্ছে নির্বাচন তো একেবারে ঘনিয়ে এসেছে, 28 তারিখ নির্বাচন। তা আপনারা তো এর মধ্যেই দুইটা কমিটি করে আপনারা প্রার্থীদেরকে সমর্থনও জানিয়েছেন। তো সার্বিকভাবে আপনারা কেমন মনে করছেন? শওকত ভাই, আপনি প্রথম বলুন যে পরিবেশটা কেমন দেখছেন নির্বাচনের। প্রথমে বলে নেই, আমাদের যে আদর্শ ঢাকা আন্দোলন, আমরা কিন্তু মনোনয়ন দিয়েছি, সমর্থন না। মনোনয়নটা স্থানীয় সরকার বা স্থানীয় পৌর নির্বাচনের ক্ষেত্রে যেহেতু এটা নির্দলীয়, সেহেতু নাগরিকদের পক্ষ থেকেও একটা নমিনেশন দেওয়ার একটা রেওয়াজ বেশ আগে থেকেই চালু আছে। তো আদর্শ ঢাকা আন্দোলন আমরা মনোনয়ন দিয়েছি 2 মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীদেরকে, এবং বিএনপি নেতৃত্বাধীন 20 দল জোট আমাদের এই মনোনয়নের সমর্থন দিয়েছে। তা আমরা নির্বাচনের পরিবেশ প্রথম দিকে যেটা লক্ষ্য করছিলাম যে এটা একটা খুব স্বাভাবিক না অস্বাভাবিক না, আমি প্রথম দিকের কথা বলছি। এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা দেখছি যে কাউন্সিলর প্রার্থীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, অনেক প্রার্থীর নামে মামলা, তারা বেরোতে পারছে না। সেই জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডের দাবি প্রথম থেকেই জানিয়ে আসছি। এবং আমরা লক্ষ্য করছি যে এ পর্যন্ত 4 জন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। এবং কোনো প্রার্থীর পক্ষে মিছিল বের হলে মিছিলের পেছন দিক থেকে গোয়েন্দা পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। একজন প্রার্থী, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রার্থী মির্জা আব্বাস, তিনি বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে রাখা হয়েছে এবং তিনিও জামিন চেয়েছেন। এবং আপনারা আজকে যে সর্বশেষ অবস্থাটা, যে জামিনের দিন আবার শুনানির তারিখ ঠিক করেছে 27 এপ্রিল। 27 এপ্রিলের মধ্যে প্রচারণার সময়সীমা শেষ, 26 এপ্রিল শেষ। তো সেইখানে একজন প্রার্থীর এই মনোনয়ন, যিনি মনোনীত প্রার্থী, তিনি প্রচারণাই করতে পারবেন না। আমার মনে হয় আদালত বিষয়টিকে যেভাবে দেখেছে, আমরা ঢাকার মানুষ কিন্তু আমরা প্রত্যাশা করছিলাম যে এই প্রার্থী শত মামলা সত্ত্বেও তিনি প্রচারণার একটা সুযোগ পাবেন, সেই ক্ষেত্রে তিনি বঞ্চিত হলেন। এটা খুবই দুঃখজনক ঘটনা একটি। এরপর আমরা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন যে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার মিছিলেও পুলিশ হানা দিচ্ছে, এবং যেই বাড়িতে তিনি গিয়ে হয়তো একটু চা খেলেন বা বসলেন, রাতের বেলা দেখা গেল সেই বাড়ি থেকে পুলিশ হানা দিয়ে বাড়িকে তন্ন তন্ন করে তল্লাশ চালাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি পরিবেশ। এরপরে সর্বশেষ যেটা হলো, গত পরশু এবং গতকাল পরশু উত্তরায় আমাদের 20 দলের নেত্রী, তিনি যখন নির্বাচনী প্রচারে যান, তার কিন্তু নির্বাচনী প্রচারে অংশ নিতে আচরণবিধিতে কোনো বারণ নেই, যেহেতু তিনি কোনো সরকারের, রাষ্ট্রের কোনো লাভজনক পদে নেই। এবং করতে যাওয়ার পরে আমরা দেখলাম যে সেখানে তাদেরকে বাধা দেওয়া হলো, কালো পতাকা দেখানো হলো। এরপর গতকাল যেটা হয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক, এবং শুধু হামলা নয়, তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে, এবং সেখানে তারা একাধিকবার হামলাও করেছে। এই ঘটনাটি আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন একদিকে খুব নির্বিকার, উদাসীন, তারা শুধু নির্বাচনটাকে ঘোষণা করেই বসে আছে। এবং আমরা প্রথম থেকেই দেখছি যে সাধারণত পৌর নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রচারণা চালায়, পোস্টার বিলি করে, ক্যাম্পেইন করে যে ভোটাররা যেন ভোট দিতে আসে, তাদের অধিকার যেন প্রয়োগ করতে আসে। কিন্তু আমরা এবার দেখলাম নির্বাচন কমিশন সেরকম কিছু করেনি। এমনকি নির্বাচনের দিনক্ষণ ঠিক করা নিয়েও কিন্তু তারা বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন গ্রুপের সঙ্গে মত বিনিময় করে যে আমরা কবে নির্বাচন হলে ভালো হবে। কিন্তু এবার আমরা দেখলাম যে পুলিশের আইজি
তিনি গিয়ে একাই গিয়ে যে মত দিয়েছেন সেই মতকেই তারা ধারণ করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তো এসব কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি এবং বেগম খালেদা জিয়ার উপরে হামলাটা আমরা মনে করছি হ্যাঁ আমরা এই কারণে বলে রাখছি যে এটা পরিবেশটা আপনি যে প্রশ্নটি করেছেন এই পরিবেশটাই কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে মানে ক্রমেই মানে অস্বাভাবিক পরিবেশের থেকে একটা অস্থির পরিবেশ এবং অতিমাত্রায় এটার রাজনীতিকীকরণ হয়ে গেছে। আচ্ছা আমি আপনার কাছে আসবো পরে, মানে উনি বলছিলেন আপনি শুনলেন, এই বিষয়ে আপনার মত? না, এই বিষয়ে অন্যান্য বক্তব্যের প্রশ্ন আমি পরে আসবো, কিন্তু আমি প্রথমেই বলতে চাই যে সহস্র নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা ঢাকা এবং চট্টগ্রামের সকল ভোটারদেরকে অভিনন্দন জানাই যে আগামী 28 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে সফল করবার জন্য প্রত্যেকেই আন্তরিকভাবে এগিয়ে এসছেন এবং সকল মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে 28 তারিখের জন্য, যেদিন তারা ভয় ভীতিহীন পরিবেশে সম্পূর্ণ নিজের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন, এটি আমরা আশা করি এবং সেই কারণে আমরা সবাইকে অভিনন্দন জানাই। সেটা হলো যে আমরা লক্ষ্য করছি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বহু আগেই হবার কথা ছিল। দুঃখিত। বিএনপির নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকা তিনি দীর্ঘদিন মেয়রের দায়িত্বে ছিলেন, নির্দিষ্ট মেয়াদের পরেও অনেক দিন তিনি দায়িত্ব পালন করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত নানা কারণে সেটি আর হয়নি এবং আমরা দেখছি যে প্রশাসক নিয়োগ করে ঢাকা সিটি কর্পোরেশনের চলছিল 2 ভাগ করে। পরবর্তী মানুষের দীর্ঘদিনের দাবি যে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধিদের হাতে যদি ঢাকা সিটি কর্পোরেশন পরিচালনার দায়িত্ব দেওয়া যায় তাহলে তাদের একটা জবাবদিহিতা থাকবে এবং মানুষের কল্যাণে তারা এই নগরকে তারা ব্যবহার করতে পারবে। সেই জন আকাঙ্ক্ষা অনুযায়ী বর্তমান সরকারের অনুরোধে নির্বাচন কমিশন এই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং আপনারা জানেন যে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে সরকারের অনেকগুলো বিষয় বিবেচনা রাখতে হয়। যেমন ধরেন এখন পরীক্ষা চলছে, কাজে কখন পরীক্ষা শেষ হবে, পরীক্ষার আগে পরে সামগ্রিক বিষয়, বর্ষাকাল, অনেকগুলো বিষয় বিবেচনা করেই নির্বাচন কমিশনকে তারিখ ঘোষণা করতে হয়। সেটা আমি গোলাম কুদ্দুসের ইচ্ছা মতো সে করবে না, জনগণের যে সময় ভোগান্তিটা কম হবে। তো সে অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা দিচ্ছে এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা কেন প্রত্যেকে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চলছিল গত বেশ কিছুদিন ধরে এবং আমরা দেখছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই হাতে হাত ধরে পত্রিকা, অধিকাংশ পত্রিকা এবং আপনাদের চ্যানেল সহ সমস্ত পত্রিকায় সেই ধরনের ছবি আমরা দেখছি এবং মানুষ মনে করছে এই নির্বাচনই তো আমরা চেয়েছিলাম, এই ধরনের যেখানে প্রত্যেকটা প্রার্থীর মধ্যে একটা আন্তরিক সম্পর্ক বজায় রাখবে এবং সেইভাবে আন্তরিক পরিবেশ হবে। সেই ক্ষেত্রে মানে সমস্যাটা কোথায় হলো? আমি সেই জায়গায় আসছি আমি সেই জায়গায় আসছি কারণ দেখেন সবাই কিন্তু সেইভাবেই হচ্ছে নির্বাচন, কিন্তু আমরা এর আগেই লক্ষ্য করলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নির্বাচনে নামলেন 3-4 দিন আগে, কিন্তু আমরা লক্ষ্য করছি গত 10 দিন ধরেই 2 জন প্রার্থী বিশেষ করে এবং অনেক প্রার্থী তারা বলছেন বিশেষ করে 20 দলের সমর্থিত 2 জন প্রার্থী তারা সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন। তো যেমন ধরেন আমরা সহস্র নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছি যে 1 কোটির অধিক নগরবাসী এখানে বাস করে, সেখানে একটি পরস্পরের মিছিলের একটি মারামারির ঘটনাও আমরা কোনো মিডিয়ায় দেখিনি, কোনো প্রার্থীর কর্মীর ঢিল মেরে কারো মাথা ফেটেছে এই ধরনের একটি ঘটনা কোনো পত্রিকায় আমরা দেখিনি। এই ধরনের কোনো ঘটনা চট্টগ্রামে একজন মারা গেছে, চট্টগ্রামে একজন মারা গেছে, হ্যাঁ, কিন্তু ঢাকাতে আমরা এই ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি। তাইলে আমরা বলছি যে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা দেখি যে প্রার্থীর মধ্যে মারামারি হয়, আহত হয়, কিলিং এর অনাকাঙ্ক্ষিত তারপর ঘটে, কিন্তু ঢাকা শহরে এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। তারপরেও যখন বারবার সেনাবাহিনী নামানোর কথা বলা হচ্ছে তখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন যে আমি সেনাবাহিনীর নামানোর কথা বলছি কেন, তাহলে কি আমি পরিস্থিতিটাকে অন্যরকম হবার কোনো সম্ভাবনা কি আছে? তাহলে সম্ভাবনাটি কে বা কারা আমরা করছি, আমরা কি প্রত্যাশা করি? আমরা তা করি না। কিন্তু যেমন ধরেন এই যে প্রত্যেকটা প্রার্থী, সকল প্রার্থী, সে বড় দল ছোট দল তরুণ প্রার্থী সবাই কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, ভোট প্রার্থনা করছে। তার মানে কি? তার মানে আমরা সবাই প্রত্যাশা করছি এবং আমরা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখছি যে নির্বাচন নিরপেক্ষ হবে এবং প্রকৃত ভোটের মালিক জনগণ এবং সেই জনগণের মন জয় করবার জন্য আমরা সবাই চেষ্টা করছি।
এবং আজকে যে 20 দলীয় নেত্রী বেগম জিয়া তিনি যে আজকে নির্বাচনে প্রচারণায় নেমেছেন, তার মানে কি তিনি নিজেও বিশ্বাস করেন যে নির্বাচনটা নিরপেক্ষ হবে এবং মানুষের ভোটটা তার প্রয়োজন। ঘটনাটা অনাকাঙ্ক্ষিত, ঘটনাটাকে আমরা সমর্থন করি না। এবং যে যা বা যারা কারণবাদের এই ঘটনাটি ঘটিয়েছে, আমি মনে করি এটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ। এই ব্যাপারে আমাদের কোনো ভিন্ন মত নেই, আমরা এই ধরনের ঘটনা আমরা চাই না। কিন্তু আমি বলছি অন্য জায়গায় যে তার মানে কি, তার মানে আমরা প্রত্যেকেই মনে করছি যে ভোটারই হলো আসল, সে ভোট দেবে এবং তার মনটা আমার জয় করতে হবে। এই কারণে বিএনপি চেয়ারপারসন সহ সবাই, ওনারা, আমরা সবাই মানুষের কাছে যাচ্ছি। আমাদের প্রত্যাশা হলো এই যে ভোটারদের কাছে যাচ্ছি, প্রত্যেকের উচিত যে এই পরিবেশটি রক্ষা। যেমন ধরেন আফরোজা আব্বাসের কথা বলেছেন তিনি, এখন ধরেন নির্বাচনে আচরণ বিধিতে আছে যে কোনো প্রার্থীর সমর্থক বা কর্মীদের ভয় দেখানো যাবে না, কি করা যাবে, কিন্তু একটি সুনির্দিষ্ট অভিযোগ কি আছে? আপনি কি একটি সুনির্দিষ্ট অভিযোগ করতে পারবেন যে হ্যাঁ ওই বাড়িতে, ওই লোকের বাড়িতে পুলিশ ওই দিন গেছে এতটার সময়, তার 2 জন কর্মীকে গ্রেপ্তার করেছে বা ওর বাড়িতে হামলা করেছে? এখন ধরেন আপনার নিরাপত্তার জন্য যদি পুলিশ থাকে, এখন আপনি যদি বলেন যে না আমাকে ভয় দেখানোর জন্য পুলিশ আছে, কোনো দুর্ঘটনা যদি ঘটে তখন তো আপনি আবার বলবেন যে আমি ক্যান্ডিডেট, আমি মিছিল নিয়ে যাচ্ছি, আমার নিরাপত্তার জন্য কোনো পুলিশ দেওয়া হলো না। এখন পুলিশ দিলেও বিপদ, না দিলেও বিপদ। এখন পুলিশ যদি আপনার মিছিলে হামলা করে, আপনার প্রচার অভিযান থেকে 2 জন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সে 2 জনের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, তাহলে অবশ্যই এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘিত হবে এবং আমরা তার প্রতিবাদ করব। তাহলে আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে যে ওই দিন ওই এলাকায় আমার প্রচার অভিযানের মিছিল থেকে ওই 2 জন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেটা যদি বলতে না পারেন তাহলে আমি আশা করব যে এই ধরনের অভিযোগ উত্থাপন করাটা কিন্তু ঠিক হবে। আপনার উনি সুনির্দিষ্ট অভিযোগের কথা বলছিলেন, আপনি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মানে আমরা পেয়েছি, আমরা নিজেরাও আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষ থেকে যেসব বাড়িতে পুলিশ গেছে সেসব বাড়িতে গিয়ে আমরা তদন্ত করে দেখেছি ঘটনাগুলো সত্য। এখন আপনি একজন প্রার্থী মাঠে নামতে পারছেন না, তার স্ত্রী মাঠে যাচ্ছেন, রিটার্নিং অফিসারকে আমরা জানিয়েছি। এখন প্রতিদিন এত অসংখ্য ঘটনা ঘটছে, এখন প্রতিদিন যদি রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত নিয়ে আমাদের দৌড়াতে হয়, তাহলে তো আমরা নির্বাচন ক্যাম্পেইন করব কখন আর অভিযোগ দায়ের করব কখন? আর নির্বাচন কমিশনকে আমরা কোনো চোখ কানবিহীন কোনো প্রতিষ্ঠান মনে করি না। অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেখতে হয় যে গণমাধ্যমে খবর বের হচ্ছে, যেমন কালকে খালেদা জিয়ার উপর হামলার ঘটনা বলেছে যে আমরা অভিযোগ পেলে ইয়ে করবো। আপনাদের অভিযোগ পাওয়ার কি আছে? সমস্ত গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আপনার নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, আপনারা দেখবেন যে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে, নির্বাচনী প্রচারণাকে সশস্ত্র হামলার মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে। এটা তো আপনি শত উদ্যোগে আপনি ব্যবস্থা নেবেন এবং আপনার কাছে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে যেতে হবে, তারপরে আপনি ব্যবস্থা নেবেন, তার আগে নয়। এই ঘটনাগুলো আমার কাছে মনে হয় তাহলে তো দেশে কোনো মিডিয়ার প্রয়োজন নেই। তাহলে মানে আগেই দরখাস্ত নিয়ে গিয়ে বসে থাকতে হবে যে আমার উপর হামলা হবে। এই বিষয়গুলো কিন্তু এইভাবে দেখলে আমার কাছে মনে হবে যে নির্বাচন কমিশনের উদাসীন মনোভাবকে জাস্টিফাই করা হবে। আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচনের পরিবেশকে আমি বলবো যে মূলত প্রধানমন্ত্রীর বক্তব্য এবং কতিপয় মন্ত্রীর বক্তব্য নির্বাচনের পরিবেশকে কিন্তু বিষিয়ে তুলেছে। কিভাবে আপনি বলতে পারেন? তারা তো নির্বাচনের স্টেক হোল্ডার না। হ্যাঁ, তাদের সমর্থিত প্রার্থী আছে। অবশ্য কুদ্দুস ভাইদের সহস্র নাগরিক কমিটি কিন্তু মনোনয়ন দেয়নি, মনোনয়ন দিয়েছে গণভবন থেকে, তারপর ওনারা প্রার্থীর প্রচারণার সমর্থনে ওনারা কমিটি গঠন করেছে। আমরা কিন্তু সরাসরি মনোনয়ন দিয়েছি। হ্যাঁ, আমরা আলোচনা করেছি আমাদের সমর্থিত যারা দল আছেন, সমমনা রাজনৈতিক দল, কিন্তু কুদ্দুস ভাইদের কমিটি গঠন করা হয়েছে আওয়ামী লীগের একটা উপদেষ্টা মণ্ডলীর সভার পরে, তারপরে কমিটি গঠন করা হয়েছে। আমি যদি ভুল না করি আর কি, এটা মনোনয়ন দেয়নি, ওনারা সমর্থন করছে। আচ্ছা, তো বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী কয়েকদিন ধরে বলছেন যে বেগম খালেদা জিয়াকে রাস্তায় নামলে প্রতিরোধ করা হবে। অ্যাডভোকেট কামরুল ইসলাম, খাদ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তারা ক্রমাগত বলে যাচ্ছেন। নির্বাচন কমিশনের কি উচিত ছিল না যে আপনারা এইসব কথা বলে কেন পরিবেশকে আপনারা নষ্ট করছেন? যিনি নামতে যাচ্ছেন তিনি যদি কোনো আচরণবিধি বা আইন অমান্য করেন তাহলে তো নির্বাচন কমিশনই ব্যবস্থা নেবেন। সরকারের তো এখানে প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই। কেউ কেউ বলেন যে জনগণ তাদেরকে আটকিয়ে জানতে চাইবে যে আপনি কেন অতদিন হরতাল দিয়েছিলেন।
আর তো যারা জনগণ জানতে চাইবে জনগণের জবাবদিহিতার মুখোমুখি রাজনৈতিক নেতারা হতেই পারেন, কিন্তু আপনি লাঠি সোটা নিয়ে গুল্লি কামান বন্দুক নিয়ে যদি আপনার জবাবদিহিতা আদায় করতে যান তাহলে তো সেটা কোনো স্বাভাবিক অবস্থা না। রাষ্ট্রের কাজটা কি? প্রধানমন্ত্রী বলছেন এবং তার খালেদা জিয়ার পুলিশি নিরাপত্তা তার প্রত্যাহার করা হয়েছে বাসা থেকে তার সঙ্গে, এবং যেদিন করা হচ্ছে সেদিন না চাইলে দেওয়া হবে। খালেদা জিয়া তো তাদেরকে বলেনি যে আমার এই নিরাপত্তা উইথড্র করে নেন, আমি চাইলে পাই, কিন্তু আমি তো বলিনি যে আমাকে দিবেন না, আমার উইথড্র করে নিয়ে যান। তাহলে আপনি উইথড্র করলেন আপনার পাওয়ার কথা না, যেহেতু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সেভাবে সরকার ছিল, কিন্তু যেদিনই হামলা হলো সেই দিন কেন প্রত্যাহার করলেন? তাহলে হামলার সঙ্গে এই প্রত্যাহারের কোনো যোগসূত্র আছে কিনা খুঁজে দেখতে হবে। এবং আচরণবিধি সরকারের শাসক দলের প্রার্থীরা লঙ্ঘন করে চলেছেন। চিটাগাংয়ের রিটার্নিং অফিসার একজন মন্ত্রীর ব্যাপারে ইলেকশন কমিশনে চিঠি দিয়েছেন যে আপনারা এই মন্ত্রীকে নিরস্ত করুন। ইলেকশন কমিশন থেকে একটা জেনারেল চিঠি ইস্যু করেছে মন্ত্রী এমপিরা যেন কোনো তৎপরতা না চালান। এবং আজকে যারা উত্তরের প্রার্থী আনিসুল হক সাহেব রাস্তা বন্ধ করে, আমি আপনাদের খবর নিউজ দিই, রাস্তা বন্ধ করে তিনি সভা করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে পথসভা কেন করছেন এভাবে, বলছেন যে পথসভা তো পথেই হবে, আর কোথায় হবে। আমার কাছে বিষয়গুলো মনে হচ্ছে যে এই যে আচরণবিধির লঙ্ঘনের একটা মচ্ছব চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটা নির্বাচন কমিশনকে আমরা দরখাস্ত গিয়ে অভিযোগ করবো যে উনি করছেন, আপনি কিছু দেখেন, নির্বাচন কমিশনে তো দেখবে, তা নাহলে ওনাদের ইনকোয়ারি কমিটি তো আছে। সেই জায়গায় আমি বলছি যে নির্বাচন কমিশনের এখানে তার যে সাংবিধানিক এবং আইনি ভূমিকা গ্রহণের জায়গাগুলো আছে সেগুলো তারা এক্সারসাইজ করুক। আমরা যেমন ধন্যবাদ জানাই তারা বিরোধী দলের প্রার্থীদের দাবিতে তারা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা খুবই, আমি বলবো যে এই সিদ্ধান্তটি খুবই একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু কখন করলেন? যখন 26শে এপ্রিল থেকে 29শে এপ্রিল, তার মানে 26 তারিখ হচ্ছে নির্বাচনী প্রচারণার শেষ দিন। আমরা সেনাবাহিনীর মোতায়েনটা আমরা কেন চাই? আমরা এই কারণে চাই না যে সেনাবাহিনী রাস্তায় গুলি করছে, এবং ভোটারদের মনে একটা স্বস্তির ভাব, আস্থার ভাব আসবে যে আমি কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটটা দিতে পারবো, কারণ আমার সেনাবাহিনীর ভাইরাও রাস্তায় আছে। এই পর্যন্ত সেনাবাহিনীকে তো আমরা গুলি চালাতে বা কাউকে ইয়ে করতে বলছি না, কিন্তু আপনি দিনটা ঠিক করলেন এমনভাবে যে সমস্ত প্রচারণা শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে 21 তারিখ, 5টা দিন যে এই যে সংঘর্ষ উত্তেজনা এগুলো হতে থাকবে, তখন তো সেনাবাহিনী থাকবে না। সিদ্ধান্তটি আলোচনা করব। আমি একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, এরপরই আপনার কাছে আমি ফিরে আসব। দর্শক, আমাদের বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন এমবিপি গ্রুপ সিটি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠান। ছোট্ট বিরতির পরে খুব শীঘ্রই ফিরে আসছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় ছিলাম শওকত ভাইয়ের সাথে। আপনি যদি কিছু বলতে চান ছোট্ট করে বলার পরই আমি আমাদের একটা রিপোর্ট আছে আচরণবিধি নিয়ে, এটা দেখাবো। রিপোর্টটা আমরা দেখে নেব আগে, তারপরে আপনি আলোচনায় আসেন, আমরা রিপোর্টটা দেখে নিই প্লিজ। দর্শক চলুন, আমরা একটা রিপোর্ট আছে আচরণবিধি নিয়ে, বানিয়েছেন আমাদের রিপোর্টার শারমিন ইব্রাহিম। চলুন রিপোর্টটি দেখে আসি। এখানে দেখুন, সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা চলছেই। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার আর পোস্টারে ছেয়ে যায় এই দুই নগরী। তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে সবার প্রতি আহ্বান জানালেও আশানুরূপ সাড়া মেলেনি। মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েও আচরণবিধি লঙ্ঘন করেছেন অনেক প্রার্থী। মিছিল আর প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মুখরিত করেছেন অনেক সমর্থক। আচরণবিধি লঙ্ঘনের এসব ঘটনায় এগিয়ে সরকার সমর্থিত মেয়র প্রার্থীরা। বাদ যায়নি কাউন্সিলররাও। মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করে মনোনয়নপত্র নিয়েছেন তারাও। নির্বাচন প্রক্রিয়া শুরুর পর থেকেই আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ ছাড়াও বিভিন্ন পরিমাণে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। তবে লাভের লাভ কিছুই হয়নি। বিভিন্ন সময়ই প্রার্থীরা পথসভা বা মিছিল করে সড়কে যান চলাচল বিঘ্নিত করছেন। শনিবার নিকেতন পার্কে সচেতন শিল্পী সমাজের উদ্যোগে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় এই রাস্তার যান চলাচল বন্ধ রাখা হয়। একই দিনে গাবতলীতে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিত আওয়ালের প্রচারণার সময় সমর্থকদের মিছিলের কারণে লম্বা যানজট সৃষ্টি হয় ব্যস্ত এই সড়কে।
মঙ্গলবার সকালে গুলশানের কালাচাঁদপুরে আনিসুল হকের পথসভা উপলক্ষে নর্দা এলাকার নর্থ রোডে যান চলাচল বন্ধ করে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আচরণবিধি অনুযায়ী জনগণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে পথসভা করা যাবে না উল্লেখ থাকলেও ভিড় ঠেলে পথ চলতে বেগ পেতে হয়েছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের। যদিও একে আচরণবিধির লঙ্ঘন মানতে নারাজ মেয়র প্রার্থী আনিসুল হক। পথের মধ্যে সভা হয় বলেই তার নাম পথসভা। এইটি যেন তাদের কোনো সাধারণ রিক্সা বা গাড়ি চালানোর জন্য যেন সমস্যা না হয়, সেজন্য সকাল থেকে আপনারা দেখেছেন আমাদের ভলান্টিয়াররা বলেছেন যে পাশের রাস্তা দিয়ে আপনারা যান। সুতরাং আমরা বিকল্প রাস্তা তৈরি করেছি। পথসভা তো পথেই হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ থেকে নির্বাচন পর্যবেক্ষক সকলের মত অপসংস্কৃতিতে পরিণত হওয়ার আগেই কমিশনের উচিত আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। দেখলেন আপনি এতে, এবং উনি বলেছেন যে ওনারা বিকল্প রাস্তা তৈরি করেছেন। এই বিষয়টা আপনি যদি একটু বলতেন। এটা সরকার সমর্থিত প্রার্থী না, এটা সরকার সমর্থিত প্রার্থী, এটি ব্যাখ্যার দাবি রাখে। তবে আপনি পাশাপাশি যদি এও মনে রাখেন যে বাংলা নববর্ষের দিন বিএনপির পুরানা পল্টনের রাস্তা হাজার হাজার কর্মী দিয়ে পুরো রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং 20 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া সেই নববর্ষের দিন পুরো রাস্তা বন্ধ করে সেখানে জাসাসের শিল্পীদের গানের অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে আমার কথাটা শেষ করতে করিনি, কিন্তু সেখানে তিনি 2 প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন এবং উত্তরের প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি হ্যান্ড মাইক ব্যবহার করেছেন এবং দক্ষিণের প্রার্থীর পক্ষেও তিনি তার স্ত্রীকে পরিচয় করে দিয়ে সবার জন্য ভোট চেয়েছেন। তাহলে কি আমি সেদিনও তো পুরো রাস্তা বন্ধ করে যদি ভোট চাওয়া না হতো তাহলে আমি বর্ষবরণের অনুষ্ঠান বলতাম। আপনি ভোট চেয়েছেন এবং আজকে সেই প্রার্থীদের পক্ষে বাড়ি বের, তাহলে এটি কি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন নয়? এখন সাবেক প্রধানমন্ত্রী যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আমি একজন মেয়র প্রার্থী যে নতুন জীবনে প্রথম ইলেকশনে দাঁড়িয়েছে, তার আচরণবিধি হয়তো ভুল ত্রুটি হতে পারে। এবং আপনি দেখেন নয়াপল্টনের রাস্তা হাজার হাজার লোক সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। তো আমরা চাই না, তবে আমি মনে করি যে আমাদের দেশের মানুষ আস্তে আস্তে, কারণ একদিনেই তো আমরা পুরো সমস্ত আইন কানুন শিখে ফেলবো না। আমরা যে নির্বাচন বা গণতন্ত্রহীনতাই তো ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে আমি মনে করি যে অনেক পরিপক্ক মানুষ এখন। এবং এই যে নির্বাচন কমিশন, আমি যে কথাটি স্বগত ভাই বললেন যে হ্যাঁ কিছু ভুল ত্রুটি আছে হয়তো, কিন্তু এই যে দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকন, আমি আজকে পত্রিকা দেখলাম তার 8,000 টাকা জরিমানা করেছে 2জন ম্যাজিস্ট্রেট। কারণ কি? তার হ্যান্ড মাইক উচ্চ গ্রামে বেজেছে, একটু জোরে বেজেছে এবং 3টার আগে 2টার সময় ব্যবহার। তার মানে কি নির্বাচন কমিশন সাইদ খোকন আপনার বক্তব্য নেই, সরকার সমর্থিত প্রার্থী হওয়ার পর তাকে কিন্তু কোনো ছাড় দেয়নি এবং এটি আমরা দেখছি। এবং যেমন ধরেন আপনি যাদের কথা বলেছেন কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমি মনে করি যে যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আদালতে সে ধরনের মামলা থেকে থাকে তাহলে আমাদের কিছু বলবেন নি, কিন্তু যদি কারো মামলাবিহীন কাউকে যদি নির্বাচন উপলক্ষে গ্রেপ্তার করে অবশ্যই আমরাও তার প্রতিবাদ করব। কিন্তু যেমনি ভাবে আপনি বলছেন যে আপনারা আপনি সঠিকভাবেই বলেছেন যে আপনারা প্রার্থী দাঁড় করিয়েছেন, আমরা কিন্তু প্রার্থী দাঁড় করাইনি এই কারণে বলছি, আপনার কথাটাই আমি সমর্থন করছি। কারণ আমরা যখন দেখলাম যে কোন কোন প্রার্থী কাদের কাদের দ্বারা সমর্থিত, তখন আমরা দেখলাম যে বাংলাদেশের এই নির্বাচন যেহেতু সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনের সাথে যুক্ত, সরাসরি বলবো আমি যুক্ত এখন, সুতরাং এটি রাজনীতির বাইরে নয়। সাম্প্রতিক বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং এই যে জ্বালাও পোড়াও, মানুষ মারা এবং জনজীবন বিপর্যস্ততা, শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে গেল, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেল, মাসের পর মাস অবরোধ হরতাল, মানুষের জীবনের এই যে কষ্ট, মানুষকে একটি নির্বাচন আসছে মানুষকে সব ভুলে যায়, তার কি কিছু প্রতিক্রিয়া থাকবে না? এবং আমরা সেই কারণে যখন দেখলাম যে 20 দলীয় জোট 2জন প্রার্থীর পক্ষে দাঁড়িয়েছে এবং বিগত দিনে এই ভূমিকা 20 দলীয় জোটের আমরা সমর্থন করি না। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এটাকে আমরা সমর্থন করি না, বিচার প্রক্রিয়াকে আমরা সমর্থন করি। অন্যদিন আরো বিস্তারিত আলোচনা করব। আমরা শেষ করছি যে আমরা চাই, মনে করছি যে মুক্তিযুদ্ধের পক্ষের অধিকাংশ রাজনৈতিক দলের
সমর্থিত প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। সেই কারণে আমরা এই সহস্র নাগরিক কমিটি তাদের পক্ষে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি যে এই ঢাকা নগরের নেতৃত্ব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের হাতে নগরবাসী দেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এটি কোনো একটি বিশেষ গ্রুপের আমি বলবো যে প্রপার্টি নয়। কুদ্দুস ভাই যে কথাটি বলেছেন যে প্রার্থীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগে পুলিশ গ্রেফতার করবে, শাসক দলীয় সমর্থিত 16 জন প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত আছে। সেই মামলাগুলিকে আপনি তুলে নিলেন কেন? না, সেই মামলাগুলিকে আপনি তুলে নিলেন তারা প্রার্থী হওয়ার পরে, আর এদের বিরুদ্ধে মামলা আছে, প্রার্থী হয়েছে বলে তাদের গ্রেফতার করা হচ্ছে। আমার কাছে এই আপনার এক চোখা দেখলে তো হবে না। যে বিষয়টি হচ্ছে যে সরকারের 12 জন কাউন্সিলরের বিরুদ্ধে খুনের মামলা, সেই মামলা প্রত্যাহার করা হয়েছে। আর বেগম খালেদা করা হয়েছে কখন? আমি আপনি যখন কথা বলেছিলেন, বেগম খালেদা যে অনুষ্ঠানে গেছেন এটি একটি বর্ষপূর্ণ অনুষ্ঠান, শুধুমাত্র সেখানে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু এটা নির্বাচনী প্রচার সভা ছিল না। কিন্তু নির্বাচনী প্রচার সভার নাম করে আপনি জনগণের জন্য আপনি নিজেই পৃথক রাস্তা ঠিক করে দিচ্ছেন, তাহলে আপনি আইনকে নিজের হাতে তুলে নিচ্ছেন এবং আইন তো লঙ্ঘন করছেনই। আচরণবিধি সরাসরি প্রযোজ্য হলো প্রার্থীর ক্ষেত্রে, আচরণবিধি কিন্তু আবার অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেইখানে তিনি নিজে রাস্তা বন্ধ করে স্বীকার করছেন। নির্বাচন কমিশন তাকে কি করেছে? নির্বাচনের যে কোনো প্রার্থীর পক্ষে তার সমর্থনেও কিন্তু কেউ যদি নির্বাচন কমিশনের স্বীকৃত নিয়মের ব্যত্যয় ঘটান, কিন্তু এটি সে প্রার্থীর পক্ষেই কিন্তু সেটি গ্রহণ করা হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকালও একই সময় এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।